আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকদের নমস্কার, সালাম এবং শুভেচ্ছা। আপনি যে শিরোনাম দিয়েছেন এবং আপনি যে সংশয় প্রকাশ করলেন, ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সে ৭১-এর মতোই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এইখানে কিছু কোলাবেন। বাংলাদেশ এত চুলকাইছে যে নিজেদের ঘাম নিজেরাই চুলকাইতেছে। বাংলাদেশ অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এখন যদি ভারত বার্মার সাথে কোনো লিয়াজও করে, চিটাগাং তর আর রংপুর আমার, এই লীলাগড় মাদ্রাসার পিল্লারা কই যাবে? আমি তো বুঝে উঠতে পারি না। সেটা যদি কোন রকম বার্মা নিয়ে নিয়ে চলে যায় বা কোনো খ্রিস্টান রাষ্ট্র হয়ে যায়, রংপুর যদি, ভারত যদি বলে যে চিকেন নেকটাকে একটু হাতির নেক বানাইলাম, চিকেন নেক এলিফেন্ট নেক বানাইলাম, চিকেন নেক জিরাফের নেক বানাইলাম, চিকেন নেক জলহস্তির নেক বানাইলাম, রংপুরটা নিয়ে রাজশাহীটা নিয়ে আপনি তখন কি করতে পারবেন? আমাকে বুঝাই বলেন। ওই যে ফালাফালি করে না, কি করতে পারবে ভারতকে? বাংলাদেশ বার্মার সাথে মুরদে কোলাবে না যুদ্ধ করতে। আর এই ভারতের সাথে এই জিনিসটা তো আমি বুঝাইতেই পারি না। মানে এগুলো বুঝাইতে বুঝাইতে আমি বুঝা গেলাম, কিন্তু এদের বুঝাইতে পারলাম না। ভারতের বিষয়টা হলো যে আপনি ভারতের সাথে যে ফাত্রামি, আমাদের বাংলাদেশের মিডিয়া, বুদ্ধিজীবী, চিঙ্কুবাম, জামাত, হেফাজত, চামড়া নাই, চামড়া আছে, পীর ঠির যারা আছে, জামাত, বিএনপি, এমনকি আওয়ামী লীগেরও কিছু লোক, কি যে মনে করতেছে ভারতের। আমি বলেছিলাম কিনা যে শুধুমাত্র নির্বাচন, দুইটা কাজ ভারত অপেক্ষা করতেছিল। এক, বাংলাদেশের নির্বাচন, যেন তেন নির্বাচন, যেটা হয়ে গেছে। দুই, পশ্চিমবঙ্গের নির্বাচন, তাদের রাজ্যসভার অপেক্ষা করতেছিল। এখন কিন্তু আর নাই। এমন ডলার দিবে, এমন ডলার দিবে, কল্পনাই করতে পারতেছে না। তো আমার কেন যেন মনে হয় ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সে ৭১-এর মতোই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এইখানে কিছু কোলাবেন। কারণ এটা টোটালি তিন দিকে ভারত। আবার এক বাংলাদেশে এক অরিজিনাল কেসকি বান্দির বলা, অরিজিনালি শাহরিয়ার কবির নাকি কি যেন নাম, শাহরিয়ার ফারিয়ার নাকি যেন নাম, ওর বাপ জাহাঙ্গীর অরিজিনালি কেসকি বান্দির বলে। ও ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপে পেট বানাইছিল, তারপর ও জন্ম নিয়েছে, ওর বাপ মায়ের বিয়ে দিয়েছিল। সেই জাহাঙ্গীর বলছে যে, ওই জাহাঙ্গীর বলে যে আমরাই ভারতকে খেয়ে ফেলব। মানে জামাতা যারা করে, এদের এদের চাপা মিথ্যাবাদী বট বাহিনী মনে করলে বট বাহিনী দিয়ে আরো তখন করতে পারে। বলতেছে বাংলাদেশের বাঙ্গু জনতা এবং গবেষকেরা এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ আব্বা করতেছে যে। কিন্তু এটার দশা কি হবে জানেন? যে গাছের আগালে পানি উঠুক, দেখি শালা কাক থাকে কই, কিন্তু শিয়াল কই থাকবে এই চিন্তা করতেছে না। ওই উৎস মুখে যদি বাদ দেয় চীন, আমরা তাকে মরবো, বাংলাদেশ তাকে মারা যাবে, এই কথাটা কিন্তু কেউ বলতেছে না। ঠিক যেমন দিল্লি কিন্তু পানি দিয়ে দিয়েছিল তিস্তা চুক্তি, কে আটকেছে? মমতা বানু। কে আটকেছে? চাইনা ব্যানার্জি। কে আটকেছে? চাইনা বেগম। কে আটকেছে? মমতা বেগম। কে আটকেছে? জোরাফুল বেগম। কে আটকে দিয়েছিল? তৃণমূল বেগম। এটা নিয়ে কিন্তু বাঙ্গুরা কথা বলে, খালি মোদির দোষ, মোদির দোষ, মোদির দোষ। ঠিক এখনো কিন্তু ভারতকে দোষতেছে আছে। আমি তো দোয়া করতেছি চীন এটা করুক। জামাতের নেতার মতো আমি বলতেছি, আমি তো দোয়া করতেছি ওইটা করুক। দেখি ভারত কিন্তু কোনো না কোনো উপায় নেবে। এরা এদের উপায় কি? এই বাংলাদেশে তো মরুভূমি অটো হয়ে যাবে, তখন কি করবে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা হবো, কারণ আমরা হলাম ভাটির দেশ, সমুদ্র আমাদের এখানে, পানি এসে আমাদের এখানে আসবে, আর এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে ওইখানে ব্রহ্মপুত্রের উৎসমুখ, একেবারে উৎসমুখ সেটা চীনে যেটা আছে, যেমন ভারতের ক্ষতি হবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা। এইটা বাংলাদেশের মানুষের দশা কি? আমার ১০০ কানা হয়েছে, আমার ২০০ কানা হয়েছে, তাই কি হয়েছে? আরেকজন তো ১০০ কানা করলাম। এই আদর্শ বাংলাদেশের মানুষ আছে। এদের আকল তো আপনি এদের, এদের সাথে কোন, আপনি বাংলাদেশের বট বাহিনী দেখেছেন তো? বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী তারা সুস্থ, এদের সাথে আপনি কোনো লজিক না কথা বলতে পারেন। এরা না লজিক মানবে, না ইতিহাস মানবে, না এরা যুক্তি মানবে, না এরা বুদ্ধি। এরা যা বুঝে, যা জামাত শিখিয়ে দিচ্ছে শিবিরের কোচিং সেন্টার, আর মৌলবী সাহেব যা বলছে তার বাইরে সে যাবে না। এমনকি এক মৌলবী কিন্তু আরেক মৌলবীর একই কথার বিরুদ্ধে। এক মৌলবী বলে কোরবানির গোস্ত মহিষ খাওয়া যাবে, আরেকজন বলছে খাওয়া যাবে না। আরেক মৌলবী বলবে হাতে এনে ধরা, আরেক মৌলবী এনে ধরা, ছেড়ে ধরে এনে ঝগড়া করবে। তারাই কিন্তু ওইটাও কিন্তু মিল নাই, ওইটা দেখবেন ঝগড়া। সুষ্ঠু ভাবে কোনো কথা এখানে বলতে পারবেন না, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, যেই হোক। কোন রাজনীতি নেই, স্টাডি নাই, রাজনীতি নিয়ে ৫টা বই পড়া। আরে ভাই, আমি সবচাইতে কম মেধাবীর রাজনীতিতে অংশগ্রহণকারী, শত নয় হাজার বই পড়তে হয়েছে।
এখনকার পোলাপান 5টা বই পড়ে না রাজনীতিবিদ হয়ে গেছে, 10টা বই পড়ে না বুদ্ধিজীবী হয়ে গেছে, কোনো কিচ্ছু জানা না। এই যে চীন যে ওইখানে করতেছে, ওই ওই ওইখানে যে বাদ দিতেছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওই যে বললাম, যারা এখন শিয়াল আর আর খাটাই হয়ে আছে, শালা গাছের গেলে পানি উঠে, শালা দেখি শালা কাক থাকে কই, খাটাই আর শিয়াল যে কই থাকবে, 11 পানি উঠলে মারা যাবে, এটা তারা বুঝতেছেন। এই বোধিদান, এই বোধ যদি বাংলাদেশের মানুষের থাকে, এই দেশের সাধারণ মানুষের কথা বাদ দেন, রাজনৈতিক নেতা কর্মীর কথা বাদ দেন, এই দেশের বুদ্ধিজীবীদের ভাষণগুলো শুনেছেন? কোন বুদ্ধিজীবী এটা নিয়ে কথা বলতেছে? একেবারে এখন তো ভারত বিরোধী একটা জজবা পয়দা হয়েছে, আর বাইরে কেউ যায় না। একটা বুদ্ধিজীবী দেখেন তো বলছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে না খায় থাকবে, কেউ বলছে? কারণ এটা বললে পরের দিন টিভিতে আর ডাকবে না, প্রতি ডাকে 4,000 টাকা পাওয়া যাবে না, টিভিতে আর দেখা যাবে না, ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, মাইরও খাইতে পারে। এই জন্য তারা কথা বলবে না, জানলেও বলবেন। আপনি মনে করেন না তারা বুঝে না? এখন পানি গবেষক একজন আমার লাল বদর আছে, তার নাম হলো, আমার খুব পছন্দের মানুষ ছিল, হ্যাঁ ভুলে গেলাম কি যেন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন নাকি কি যেন নাম। মানে তিনি পানি গবেষক, তিনি নদী নিয়ে সবসময় কথা বলতেন। তার সাথে ধানমন্ডিতে অনেক ঘরোয়া বৈঠক হইতো, তার কাছ থেকে আমি শিখছি নদীর মোহনা বা দেখলেন না, তার কাছ থেকে আসলে একাডেমিক বিষয়। ভুলে গেলাম, একজন বয়স্ক মানুষ, নামটা পরে এখানে লিখে দিব। তিনি দেখতাম বিরাট, তিনিও বলেছিলেন শেখ হাসিনাকে আগে সরাইতে হবে, শেখ পরে শেখ হাসিনা সরাইতে হবে। কেন? সরাই দিতে হবে, নইলে এই দেশ ঠিক থাকবে না। পরে শুনছি যে এই হুমানে পোলাপান হাতে মার খেয়েছে, এবারও মার খেয়েছে, থাপড়া খেয়েছে এই লোক, এই ভাবির পোলাদের হাতে থাপড়া খেয়েছে। এখন বিকল্প ভাই, এখন তার নামটা হারাই ফেলছি, ফোন দিয়ে বলতাম। বিখ্যাত ব্যক্তি, তার টিভিতেও নদী পানি গবেষক হিসেবে উল্লেখ করা থাকে, তিনি ইঞ্জিনিয়ার। তার কাছে প্রথম শুনেছিলাম যে এটার উৎসমুখ হচ্ছে চীনে। এগুলো বন্ধ করে দিলে দেশের অবস্থা কি হবে? একবার এই দেশের বুদ্ধিজীবীরা এইগুলো নিয়ে আর কথা বলে না, বলবেও না। কারণ এখানে যে হারে পাকিস্তানি জজবা পয়দা করা হয়েছে, ভারত বিরোধী জজবা, যে বক্তব্যটা ভারতের বিরুদ্ধে যাবে সত্য হলো সেটা বলবে না, যেটা পক্ষে যাবে সেটা বলবেন, একবারও বলবেন। আপনি দেখতেছেন না বাংলাদেশ ইনকিলাব পত্রিকা কিভাবে ঠাড়া পড়া মিথ্যা কথাগুলো ছড়াই দিতেছে, যে কিভাবে বাংলাদেশের মসজিদ, বাংলাদেশের ঘটনা ভারত বলে চালাইতেছে, পাকিস্তানের ঘটনা বাংলাদেশ বলে চালাই দিতেছে। আপনি জামাতের বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে, ওদের তো টাকার অভাব নাই, জাকাতের ফান্ড আছে, 6টা ব্যাংক আছে, টাকায় তো ওদের অভাব নাই। ওদের বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে কোনো ব্যবসায়। জামাত নিজে বিনিয়োগ করে না, বিএনপি না, তারা নিজেরাই বিনিয়োগ করে। বিএনপির মধ্যে শিল্পপতি নাই, বিনিয়োগ করে না কেন? আপনার ঘর, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জেলা, আপনি বিনিয়োগ করবেন না? আপনার হাট বাজারে 7 সমুদ্র 13 নদীর পার থেকে যায় আরেকজন বিনিয়োগ করবে? এত পাগলা কুত্তা কামড়াইছে চীনারে, চীনা তো বোকা। বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না। আমি বলে দিলাম আপনাকে, বাংলাদেশে না বিশ্বব্যাংক টাকা দিবে, ওই যে বলতে সেনাবাহিনী ফরেন ইউনিভার্সিটি আছে, কারণ কি বিশ্বব্যাংকের লোনের আশে বসে আছে। বরং সামনে দেখেন মিশন বন্ধ হয়ে যাবে, লোন পাবে তো দূরের কথা, চীন তো দূরের কথা, সুদান। এই দেশে পৃথিবীর কোন আমেরিকার না তো দালালি করতেছে, আমেরিকার 5 টাকা বিনিয়োগ পাইছেন আপনি আমেরিকার? আবার আশিক নাকি ফাত্রা চৌধুরী, নাকি ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরী আছে, সে এখন কি বলে, টাকা না তো শুধু বিডার কাজ না। আমি শেখ ফরিদ বলেছিলাম, বিডা ওই ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরীর বিরুদ্ধে পক্ষে যে টাকা শত শত কোটি টাকা খরচ করা হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ আমি শেখ ফরিদের পিছনে খরচ করলে এতদিন বাংলাদেশে বিনিয়োগ আসতো মিনিমাম 10,000 কোটি টাকা, মিনিমাম 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 আসতো। আমাদের শুধু বিমান ভাড়া, আসা যাওয়ার, খাওয়া দাওয়ার টাকা দিই, দেখেন আমার বিনিয়োগ কিভাবে বাংলাদেশে এনে দিই, যে কোনো সরকারের আমলে। বড় বড় গল্প করে ওই মেধা আছে নাকি তাদের বিনিয়োগ আনার? আপনার যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি দৌড়াচ্ছেন, মসজিদের ভিতরে মানুষকে জবাই করতেছেন, লাস্ট দিনে দুপুরে আপনি মানুষকে পুড়ে মেরে ফেলতেছেন, কবর থেকে লাশ তুলে পুড়তেছেন। এই তো কয়দিন আগে কালকে নাকি পরশু ছাত্রলীগের এক ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারে, পুলিশকে জ্বালিয়ে দিয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন। আপনার এখানে বিনিয়োগ আসবে না? ব্যবসায়ীরা তো চোদ্দ না, ব্যবসায়ীরা পাঙ্গু মনে করেন, ব্যবসায়ীকে মসজিদে লীলা ঘরের মতো বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীকে আমার ভাবাই পোলাদের বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীর বুদ্ধিকে তারেক রহমানের মতো, ব্যবসায়ীর বুদ্ধিকে ওই জামাতির ক্ষেত্রা করো আর জাকাত করার মতো। ব্যবসায়ী, তাদের চিন্তা থাকবে যে আমার বিনিয়োগ স্টেডি হবে কিনা, আমার বিনিয়োগ 20 বছর 15 বছর ঠিক থাকবে কিনা। বিনিয়োগ করবে, চীন বিনিয়োগ করবে না, এত পাগলা হয়েছে। আমেরিকার দালাল সরকার ক্ষমতায়, আমেরিকা 5 টাকা বিনিয়োগ করে না, চীন বিনিয়োগ করে, এত পাগলা কুত্তায় কামড়াইছে, তাই না? ভারতের মতো বোকা তো। ভারত অন্য দেশ তেল দিত নাকি? ভারতের জায়গায় অন্য দেশ হলে 1 ফোঁটা তেল দিত, সেটা ভাড়ায় ফেলাইতো, এই সুযোগ গলা চিপে ধরতো তেল না দিয়ে, দেখ কেমন লাগে। চাইনা অত ভোদাই না, ওই পাকিস্তানে একবার সিপ্যাক করতেছে যে ভোদাই হয়েছে, আর এই ভোদাই চাইনা হবে না। চাইনা জানে যে এখানে আবার ঢুকে যাবে ভারত, আসবেই এখানে, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আসবে, এবার আওয়ামী লীগ সরকার আসলে বুঝতে পারবে কার বিনিয়োগ কোথায় যায়, তাই কেউ এখানে বিনিয়োগ করবে না, আপনি নিশ্চিত থাকেন। পৃথিবীর কোন উন্মাদেও এই দেশে বিনিয়োগ করবে না, কেউ না। শোনেন, আমার সাথে কথা ছিল
যে নির্বাচন হয়ে গেলে কয়েকজন লোক ওখানে বিনিয়োগ করবে। তারা বলে তোমাদের দেশ তো তারা বলে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের চাইতে তার খারাপ অবস্থা, দেশের অবস্থা, কে বিনিয়োগ করবে? কেউ না। তারা বিনিয়োগ নিয়ে চলে যেতেছে, কেউ ইন্ডিয়া চলে যেতেছে, কেউ শ্রীলঙ্কা চলে যেতেছে, কেউ থাইল্যান্ড ভিয়েতনাম চলে যেতেছে, ইভেন বার্মা। আপনি জানেন যে বাংলাদেশ হলে বার্মা বিনিয়োগ করতেছে। আপনাকে একটা তথ্য দেয়, ভালো কথা মনে করছেন, গত 2 মাসে আপনি কি জানেন মিনিমাম 3,000 কোটি টাকা চলে গেছে বার্মায়। আপনি ভাবতে পারেন এই মুসলমান, একটু হিন্দু না, 3,000 কোটি টাকা। এগুলো ডকুমেন্টস আমরা কালেকশন করতেছি। আসলে এটা পার্সোনাল কথা, তো এগুলো তো আবার গোপনীয়তা ভঙ্গ হয়ে যাবে বললে। এগুলো বার্মায় বিনিয়োগ করতেছে, বার্মায় এতে যাচ্ছেন। বাংলাদেশের লোক বার্মা চলে গেছে, আপনি জানেন এটা? বাংলাদেশের লোক শ্রীলঙ্কায় চলে গেছে। আপনি এখন যান শ্রীলঙ্কায়, মিনিমাম মানুষ বলতেছে না যে আওয়ামী লীগের লোক পালাইছে ভারতে, শ্রীলঙ্কায় বিএনপির বা ফেরে চলে গেছে। আপনি জানেন বিএনপির বা ফেরে শ্রীলঙ্কা এখন? আপনি ডাটা নেন যে গত 2 মাসে শ্রীলঙ্কায় কতজন লোক আসা যাওয়া করছে, যে কোনো সময় রেকর্ড ব্রেক। একটা তথ্য দিলাম, ওগুলিকে আওয়ামী লীগের লোক গেছে, শত বিএনপি লোক শ্রীলঙ্কা যাচ্ছে কেন? এরাই বিনিয়োগ করতেছে দেশের বাইরে। আর জামাত জাকাতে চুপের বসে আছে, কোথাও টাকা পয়সা বিনিয়োগ করবে না। জামাত জানে 2 দিন পরে ইসলামী ব্যাংক বন্ধ। আমি লিখে দিলাম আপনাকে, আওয়ামী লীগ যখনই ফিরবে ইসলামী ব্যাংকের একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, পিয়নেরও চাকরি থাকবে না, সব আওয়ামী লীগের লোক ঢুকবে। নিশ্চিত থাকেন আপনি, একটারও চাকরি থাকবে না। 6টা ব্যাংক থেকে খালাস হয়ে যাবে সব, সবগুলোর পাবলিক এই মুক্তিযুদ্ধের পক্ষে উষ্টায় কুন্নায় মান্ডা খেলে ফেলাই দিবে। আর গ্রামীণ ব্যাংক তো তালা, অথবা এই গ্রামীণ ব্যাংকের সব স্টাফ থাকবে আওয়ামী লীগের। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। বিনিয়োগ কে করবে? তাই জামাত বিনিয়োগ করবে না, চায়নার তো বিনিয়োগ করার প্রশ্নই আসে। কি কি প্রকল্প তারা নেয় যেগুলো মানুষের কাছে ধরা পড়ে? এর কি উপদেশটা? দুর্নীতি করার বুদ্ধিও দিতে পারে না, ধরা পড়ে। আপনি যেটা বলেন পানির তো অভাব নাই, এখন ওইখানে মানে তেলের মাথায় তেল ঢালতে গেছে, এটা করে তো ধরা পড়বে। তো তার চেয়ে আমি বিএনপির একটা বুদ্ধি দিই, আপনারা ঢাকা সিটিকে আওয়ামী লীগ 2 ভাগ করছে, নর্থ এন্ড সাউথ। আপনারা একটা কাম করেন, আমি একেবারে আপনার চ্যানেলের মাধ্যমে বিএনপির বুদ্ধি দিতেছি, হিউজ পরিমাণ দুর্নীতি করতে পারবে তারা। মানে মানে এই দুর্নীতি খায়া সারতে পারবেন, বুদ্ধি দিয়ে দিই আমি। এবং এই বুদ্ধি যদি কার্যকরী করে আমার কিন্তু 1% নইলে দিতে হবে, আগে বিএনপি নেতাদের বলে রাখলাম। সেটা হলো নয়া জিয়া সিটি বানাক, ঢাকার বাইরে নিউ জিয়া সিটি, ঢাকা সিটি জিয়া সিটি বানাক একটা। জিয়া সিটি বলে মানুষ খাবে ভাই। পদ্মার চরে বানান, আর যমুনার চরে বানান, টাঙ্গাইলে বানান, আর মধুপুর বানান, পৃথিবীর যে বাংলাদেশের যে কোনো অঞ্চলে বানান, ঢাকার আশেপাশে হলে ভালো হয়। আপনারা জিয়া সিটি বানান, এইখানে আপনি 1 কোদাল মাটি কাটলেই মনে করেন যে 500 গুণ লাভ। একটা খুঁটি কাটলেই, একটা খাম্বা বানাইলেই 1000 গুণ লাভ। একটা ওই যে বালিশ আগে বিএনপির আওয়ামী লীগের আমার 4,000 5,000 নাকি লাগতো, নাকি 17,000 20,000, একটা বালিশ 1 লাখ বেচতে পারবেন, এবার কোনো সমস্যা নেই। তারেক রহমানের কি গান্ডু 5টা 6টা উপদেষ্টা রাখছে। তারেক রহমানের উপদেষ্টা যদি আমি হইতাম, তাহলে প্রথম জিয়া সিটি করেন, এটা পাবলিক মার্কেটে খাবে, দুর্নীতিতে কোনো সমস্যা নেই। আপনি এই জিয়া সিটি করার মধ্য দিয়ে যা করবেন সব হালাল হয়ে যাবে। আর এক জিয়া সিটি দিয়ে 17 বছর আওয়ামী লীগ যা দুর্নীতি করছে তাদের ভাষায়, তার সাথে আপনি 50 গুণ বেশি করতে পারবেন। ওই জিয়া সিটির মধ্যে বলবেন যেখানে একটা বেহেশতের নহর থাকবে, ওইখানে একটা বেহেশতের নহর আরো ঘোষণা দিবেন। তারপরে বলবেন যে এইখানে কারেন্টের তার থাকবে না, তারপর বলবেন এখানে কোনো খাম্বা থাকবে না, অটো কারেন্ট চলে যাবে। কারেন্ট আনবো কোথা থেকে? লাহোর থেকে ডাইরেক্ট চলে আসবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে, বিজ্ঞানীরা বানাই ফেলছে যে তার ছাড়া কারেন্ট আসবে, মাটির নিচে দিতে হবে না। ওই ঘোষণা দিয়ে দেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আর একটা জিয়া সিটি ক্যাসিনো ছাড়া হবে? কি বলেন আপনি? ওটা তো বোনাস। শুনেন, আরেকটা হলো বাংলাদেশের আকাশ জিয়া স্যাটেলাইট বানায় ফেলে, একেবারে 100টা জিয়া স্যাটেলাইট বানায়। একটা খালেদা জিয়া, একটা জিয়া, একটা কোকর নামে, একটা তারেক রহমানের নামে, একটা তারেক রহমানের কন্যার নামে, একটা বইয়ের নামে, আর একটা কাজের বেটি ফাতেমা, আর একটা হলো বিড়াল আছে না যে বোন নাকি, বিড়াল নামে একটা স্যাটেলাইট ঘোষণা দিই। এগুলো প্রকল্প করলে একটা পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, কেউ কিছু বলবে না, আমি গ্যারান্টি দিলাম আপনাকে। কারণ জিয়া সিটি মানে কি, সেইখানে সুইপার থেকে শুরু করে সুপারস্টার বানাইতে পারবেন, সব খাইতে পারবেন, যা মন চায় প্রজেক্ট খেতে পারবেন, কেউ কিছু বলতে পারবে না, কারণ ক্ষমতাই নেই। আমি এদের নিয়ে বেশি কিছু বলতে চাই না, মুরব্বী মানুষ, দাঁড়িয়ে আছে, মুছ আছে, লম্বা চুল আছে, তারপর তারা একতা ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরে বিবাহ হাঙ্গা করছে। শুনেন, এরা 2 জন বাংলাদেশের মানুষের যেভাবে ভোদাই বানাইছে, পৃথিবীর ইতিহাসে কোন দম্পতি আর কোন কালে এরকম বাংলাদেশের মানুষকে, কোন দেশের মানুষ তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা এরকম ভোদাই বানাইতে পারে না। যারা এরা বউ জামাই মিলা করছে এই ফট মাদার,
আমরা তো তখনই বলেছিলাম যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে। আমাদের তখন আওয়ামী লীগের দালাল বললেন কেন, ভারতের দালাল বললেন কেন, শেখ হাসিনা দোষর বললেন কেন, নরেন্দ্র মোদী দালাল বললেন কেন, বিজেপি আরএসএস বললেন কেন, আমি শেখ ফরিদকে তখন কেন বললেন যে বাংলাদেশের বিজেপির শাখা প্রধান। এখন তো আপনার আব্বা, আপনার খালু, আপনার মামা, আপনার চাচা, আপনার চাচা শ্বশুর, কারণ আজকাল তো আবার একই সাথে শ্বশুর হয় আবার শালা হয়, দুলাভাই। সেই জন্যই তো বললাম এরা বউ জামাই মিলাই ফ্রড মাজাহার, এই চিঙ্কু বামে আজম আর এই খরিদ আক্তার নাকি ফরিদ আক্তার, এই এক সুধীর ভাই আর এক সুত মারানি বাংলাদেশের মানুষকে যেভাবে ভোদাই বানাইছে। দেখেন, এ বলতেছে প্রথমে কি বললো, আমরা আমরা চুক্তি ঠেকাইতে পারি নাই, এই খরিদ আক্তার বলছে। তারপরে এখন কি বলতেছে যে এটা বিএনপি জামাত শব্দ স্বাক্ষর করেছে পর্দা, কিন্তু তারপরেও এখন কারো জজবাজ এত না জাগে না। এই ফ্রড মাজার বলতেছে এখন আমেরিকার হাতে রিজিম, এখনো তাদের হাতে। এই কথা তো আমরা বলেছি 5ই আগস্টে যে একটা রিজিম চেঞ্জ, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে বহি শক্তি, বিদেশি শক্তি, এই কথাটা তো আমরা বলেছিলাম। তখন আমরা খারাপ হয়ে গেছি, ভাড়াটিয়ানা, এরা গোলাম ইবনে গোলাম, এই কথাগুলো তো আমরা বলেছি। এখন এদের এদের যদি 500 বার করে দিনের মধ্যে জোতা মারেন তাও তো শেষ হবে না। তারপর এদের বিরোধিতা কেন করে না? কারণ আমরা নাই পীর, সরসিনার পীর, চামড়া নাই পীর তো বলেই দিছে যে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাহাকে দিয়ে দেন, তাদের কোনো আপত্তি নেই। এদের ওই যে মির্জাফর কি বলছিল, ইংরেজ কি বলছিল, যাত্রা দেখেন নাই, জাফর আলী খান এই মসনদ আপনারই থাকবে, আমরা শুধু ব্যবসা করি। করতেছে এখন, বুঝতে পারছে? এই করতেছে এখন তারা ক্ষমতা দিয়ে তারা ব্যবসা করে নিতে। সেই জন্য তো আপনার 1 টাকার গম 3 টাকায় কিনবেন, তারপরে আপনার গরু নারী ঘুরিয়ে আনবেন, মুরগির নারী ঘুরিয়ে আনবেন, গিদরের গোস খাবেন। সেটাই তো, ওইটাই তো বললাম। বাংলাদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং তার স্পিরিট, এখন যারা মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করে না, তাদের কাছে বাংলাদেশটি পাকিস্তানের একটি অঙ্গরাজ্য মাত্র। তাদের কাছে এটি স্বাধীন বাংলাদেশের মতো না। আপনি দেখেছেন যে জামায়াতে ইসলামী বর্তমানে এখনো সংসদে আমাদের যে কনস্টিটিউশন এবং আমাদের যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, ওই মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা আছে মুক্তিযুদ্ধ কি, কারা মুক্তিযোদ্ধা বলছে, যারা পাকিস্তানি বাহিনী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, জামাতে ইসলামী, আল বদর, আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা হলো মুক্তি বাহিনী। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশের স্বীকৃত স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশটাতে বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না, তারা সংবিধানে বিশ্বাস করবে কি করে? বাংলাদেশের সংবিধানে ক্লিয়ারলি বলা আছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের রাজনৈতিক দল করার অধিকার হচ্ছে কনস্টিটিউশনালি গ্যারান্টেড একটা ফান্ডামেন্টাল রাইটস। খেয়াল করে দেখেন, বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা আছে যে আপনি রাজনৈতিক দল করা, কোনো একটা মত বা মতামত নিয়ে আপনি একটি রাজনৈতিক দল করা, এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইটস। তো এখন আপনার সেই কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইট কোন প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে বাতিল করা যায় না। সেটা বাতিল করতে হলে প্রথমে আগে কনস্টিটিউশন সংশোধন করতে হবে। খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি এই জিনিসটা একটু লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বলি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে, বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক, ওখানে বলা আছে যদি কোনো কারণে বাংলাদেশের সংবিধান মানে বাংলাদেশের পার্লামেন্ট সাসপেন্ডেড হয়, অথবা পার্লামেন্ট ভেঙে যায়, অথবা পার্লামেন্ট থাকা অবস্থায়ও পার্লামেন্ট সেশনে না থাকে, অর্থাৎ পার্লামেন্ট সংসদে কার্যক্রম অবস্থায় নাই, তখন যদি রাষ্ট্রের প্রয়োজনে কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন হয়, তাহলে সেই আইনটি প্রেসিডেন্টের মাধ্যমে অর্ডিন্যান্স আকারে জারি করা যাবে। খেয়াল করে থাকেন, তাহলে ধরে নিলাম ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন পার্লামেন্ট ছিল না, অথবা সাসপেন্ডেড ছিল, অথবা ভেঙে গিয়েছিল, অথবা পার্লামেন্ট সেশনে ছিল না, তাহলে প্রেসিডেন্টের সেই ক্ষমতাটি ছিল। তো প্রেসিডেন্টের যে ক্ষমতাটি, অর্থাৎ একটি অধ্যাদেশ জারি করা, আইন করার মেয়াদ হলো যখনই সংসদ বসবে তার 60 দিনের মধ্যে যদি সেটাকে পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা আইনে পরিণত না করে, তাহলে সেটি বাতিল বলিয়া গণ্য হবে। কথাটা কি বুঝতে পারছি আপনাকে? তার মানে হচ্ছে ডক্টর ইউনূসের যতগুলা অর্ডিন্যান্স আছে 133টি, এই 133টি অর্ডিন্যান্সের সবগুলা অর্ডিন্যান্সে বাতিল যদি না তারেক জিয়া সংসদে পাশ করায়। কথাটা হচ্ছে, এর আরেকটা পিছনে যে আপনাকে বলি, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে
3 মাসের জন্য মোস্তাক ক্ষমতায় বসছিল। তো মোস্তাক ক্ষমতায় বসে একটি অর্ডিন্যান্স জারি করেছিল। সেই অর্ডিন্যান্সটির নাম হচ্ছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, অধ্যাদেশ। সেই অধ্যাদেশটি আইনে পরিণত করেছেন কে? জিয়াউর রহমান। কারণ মোস্তাক চলে যাওয়ার পর যখনই পার্লামেন্ট বসলো 78 সালে নির্বাচন করে 69 সালে যখনই পার্লামেন্টে বসলো 79 সালে, তখনই যদি জিয়াউর রহমান পাশ না করাতেন সেটা বাতিল হয়ে যেত। ঠিক এবারও আপনারা দেখেন যে তারেক রহমান এসেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে অর্ডারটি মানে দিয়েছিলেন প্রেসিডেন্টের মাধ্যমে, সেটি পাশ করালেন কে? তারেক জিয়া। তারেক জিয়া পাশ করালেন, কিন্তু সব পাশ করান নাই। যেটা যেটা পাশ না করাইলে তার জন্য সুবিধা সেটা করাননি, আর যেটা যেটা করাইলে সুবিধা সেটা করিয়েছেন। এখন বিষয়টা খেয়াল করেন, তারা এটা কেন করছে? খেয়ালটা করে দেখেন তারা এই কাজটা কেন করছে। এই কাজটা তারা করার পিছনের মূল কারণ হচ্ছে তারা কিন্তু মাঠ জরিপ করেছে এবং ডক্টর ইউনূস আমেরিকার টাকায় দুইটি জরিপ করিয়েছে। জরিপ করানোর পরে তারা দেখেছে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এককভাবে সবচাইতে বিগেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করবে, যেটা আগেও ছিল। এটা জানার পর তারা দ্বিতীয়টা করেছে। দ্বিতীয়টা তো দেখা গেছে আওয়ামী লীগ বিদ্যমান থাকা অবস্থায় যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে তাহলে পাল্লা মার্কা বা ধানের শীষ মার্কা দুইটা মিলেও আওয়ামী লীগের সমান ভোট পাবে না এবং সংসদে আসন পাবে না। এমত অবস্থায় ডক্টর ইউনূস পরামর্শ দিলেন এবং ডক্টর ইউনূসকে তারা পরামর্শ দিল যে আপনি আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করেন। খেয়াল করে দেখেন বাংলাদেশে ওই আপনি যদি আজ থেকে 30-40 বছর পিছনে যান, গরিব ঘরের মেয়ে যদি কালো হতো তার বিয়ে হতে অনেক সমস্যা হতো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের দেশে কালো মেয়েদের একটু বিয়ে টিয়েতে আগে সমস্যা ছিল, এখন এটা চলে গেছে। তো এখন কি হতো, এক ঘরে যদি একটা মেয়ে কালো থাকতো আর একটা মেয়ে সুন্দর থাকতো, তো কালো মেয়েটার জন্য বিয়ের জন্য আসলে সুন্দর মেয়েটারে গ্রাম থেকে ওই মামার বাড়িতে পাঠাই দিত। বলে যে তোমাকে যদি কোনোভাবে দেখে ফেলে তাইলে আর কালো মেয়েটার বিয়ে হবে না। ঠিক বাংলাদেশে এখন সেই অবস্থায় চলছে যে আওয়ামী লীগ যদি সামনে থাকে, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ কে বেছে নেবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখনই এসছে তখনই দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে। আপনি বাংলাদেশকে যদি দেশ হিসেবে ধরেন, সেই দেশের যদি 20টা কাজ বলেন যে এই 20টা কাজ বাংলাদেশ গত 54 বছরে সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে, এই 54 বছরের 20টা কাজের মধ্যে ওই 20টা কাজের 19টা কাজই হবে আওয়ামী লীগের। যেমন মনে করেন পদ্মা সেতু করা তো সেদিনের কথা। এর আগে যদি আপনি ফিরে যান, স্বাধীন দেশ করা, মুক্তি, একটি সংবিধান করা, আর্মি তৈরি করা, বিডিআর তৈরি করা, শিক্ষা বোর্ড তৈরি করা, ইসলামী ফাউন্ডেশন তৈরি করা এবং বাচ্চাদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করা, গঙ্গার পানি চুক্তি করে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করা, বাংলাদেশের যে ভৌগোলিক মানচিত্রে ভারতের সাথে 54টি ছিটমহল নিয়ে আমাদের অনেক ঝামেলা ছিল, যে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে ভারতের সাথে নেগোসিয়েশন করে সেই চুক্তিটি বাস্তবায়ন করা, ভারতের কাছে আমাদের 21,500 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা ছিল, সেই সীমাটাকে বাংলাদেশের সীমাতে অন্তর্ভুক্ত করা, বার্মার সাথে আমাদের 1,31,000 সমুদ্র সীমা তাদের দখলে ছিল, সেটাকে নেগোসিয়েশনের মাধ্যমে এবং একটি আরবিট্রেশনের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমার অন্তর্ভুক্ত করা। পার্বত্য চট্টগ্রাম আমাদের হাত থেকে চলে গিয়েছিল, সেই পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি চুক্তির মাধ্যমে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে সম্প্রীতি তৈরি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বংশধর যারা আছে তারা কিন্তু, তাদেরকে আমি মুসলমান বলি না, কারণ তারা হচ্ছে দোজখবাসী। কেন দোজখবাসী আপনাকে বলি। মুনাফেকের জন্য আল্লাহ কোরআন শরীফে সরাসরি ঘোষণা দিয়েছেন, যারা মুনাফেক তাদের জন্য জাহান্নামের ডেক। ইন্নাল মুনাফিকিনা কানা, আপনি ওই কোরআনের ওই আয়াতটা শুনেছেন, ওই আয়াতে বলা আছে যে মুনাফিকের জন্য হচ্ছে জাহান্নামের ডেক। মুনাফিকের চিহ্ন কি? তারা যেটা বলবে মিথ্যা বলবে, তারা মুখে যা বলবে অন্তরে তা ধারণ করবে না, এবং তারা যে ওয়াদা দিবে সে ওয়াদা ভঙ্গ করবে। এখন খেয়াল করে দেখেন 1971 সালে তারা মানুষকে বলেছিল কি, আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এটার জন্য কি আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। 1971 সালে 26শে মার্চে বাংলাদেশ কি জায়গা পাকিস্তান আক্রমণ করছিল? করেনি। তাহলে কারা করেছে? পাকিস্তান এসে বাংলাদেশ আক্রমণ করেছে।
অসংখ্য মানুষকে হত্যা করেছে, সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু পাকিস্তান যে 1971 সালের 26শে মার্চ গভীর রাত্রে এসে বাঙালির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, ইপিআর, পুলিশ লাইনে হামলা করে হাজার হাজার মানুষকে মেরেছে, এটা কিন্তু কেউ অস্বীকার করে না, জামাত অস্বীকার করে না। তাইলে এই ঘটনাটার পর মজলুম কে আর জালেম কে আপনি বলেন তো, একদম পাটিগণিত এটা। আমরা হইলাম মজলুম আর তারা হইলো জালেম। তারা কারা? পাকিস্তানিরা। যখন বিশ্বাস মানে মুখে যা বলেন অন্তরে তা ধারণ করেন না, এটা দেখা গেল না এখানে, যে মুখে বললেন আপনি জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে, কিন্তু বাস্তবে আপনি কার সাথে যাই দাঁড়ালেন? জালেমের পক্ষে। তাহলে আপনি মুনাফিকের যে প্রথম চিহ্ন সেটা আপনি পায়া গেলেন। দ্বিতীয়ত আসেন, তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। খেয়াল করে দেখেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে না। ব্যারিস্টার রাজ্জাক জামাতের বড় পণ্ডিত ছিলেন, তো ব্যারিস্টার রাজ্জাক, ওই তাকলা ফুয়াদ, তারপরে আরেকটা আছে না ওই যে মঞ্জু সাহেব, যিনি আম আদমি পার্টি বা কি যে আম জনতা পার্টি করেছেন নাকি কি যেন একটা পার্টি করেছেন, এবি পার্টি। তো উনারা বলেছেন যে জামাতকে, যে দেখেন 1971 সাল নিয়ে আমাদেরকে যখন প্রশ্ন করে আমরা খুব বিব্রত হই। হয় আমাদেরকে বলতে হবে যে 1971 সালে আমাদের অবস্থান যেটা ছিল রং ছিল, অথবা আমাদেরকে বলতে হবে যে না, 1971 সালে আমরা যেটা করেছি সেটা ভালোই করেছি। একদিকে বলবো আমরা পাকিস্তানের মৌলবাদী চেতনা লালন করব, আরেকদিকে বলবো যে না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। এইরকম অবস্থায় কিন্তু সামনে যাওয়া যাবে না, তখন তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়। তো এখন তাহলে খেয়াল করে দেখেন, তারা যে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে, আসলে কিন্তু তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা মিথ্যা বলে। তার মানে মুনাফিক হইতে গেলে যে কটা চিহ্ন থাকা দরকার একদম সুস্পষ্ট ভাবে তাদের মধ্যে আছে। এবং তারা দেখেন মাঠে মাঠে, আপনারা ফেসবুকে দেখিয়েছেন, তারা বলতেছে জামাত ইসলামীকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এটা কোরআনের সাথে সমস্ত সাংঘর্ষিক। তার মানে হচ্ছে তারা আসলে জাহান্নামী। আমাদেরও গুনাহ থাকতে পারে, আল্লাহ দোজখ দিতে পারে, বেহেশত দিতে পারে, হিসাব করে দেখা যাবে, কিন্তু তাদেরটা নিশ্চিত। তারা এই দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, সুস্থ মানুষের শত্রু এবং অসাম্প্রদায়িক চেতনার শত্রু। এই শত্রুরা এখন বাংলাদেশকে খাবলে ধরেছে। সুতরাং আওয়ামী লীগের মতো অসাম্প্রদায়িক চেতনার, গণতন্ত্র মনা, সংস্কৃতি মনা, বাঙালির হাজার বছরের কৃষ্টি এবং কালচারকে যারা লালন করে, তাদের বিরুদ্ধে এই জামাতের অবস্থান থাকবে, এটা সুস্পষ্ট। আপনি যে বললেন এই যে তারেক যে তার বাপের পায়ের স্টেপ ফলো করতেছে, তার মানে কি স্বৈরাচারের ছেলে স্বৈরাচারই হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে? খেয়াল করে দেখেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি জানি ছাত্রলীগের অনেক ছেলেও চাকরিতে এসছে, কিন্তু কোনোদিন আপনি দেখেছেন ছাত্রলীগ কোনো লোক এরকম বক্তৃতা দিয়েছে পুলিশের? ছাত্রলীগ করুক, ছাত্র শিবির করুক আর জাতীয়তাবাদী দল করুক, সে তো চাকরি পাবে, তার চাকরি পাওয়ার রাইট আছে, এই দেশের নাগরিক সে, আমি এটাতে দ্বিমত করি না। কিন্তু সে যে বক্তৃতাটা দিয়েছে, জিয়াউর রহমানের হাতে ফুল তুলে দেওয়া এবং তার জাতীয়তাবাদী দলের মানুষ, এই যে তার যে বক্তৃতা, নগ্ন দলীয়করণ। আসসালামু আলাইকুম। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এমনও হতো অনেক ক্ষেত্রে আমরা একাধিক বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতাম। কারো কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু স্বপ্ন থাকলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছেন, অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা এক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে তার স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের বছর চান্স পেল, জাহাঙ্গীরনগর ছেড়ে এসে এক বছর পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু কখনো কখনো আলাপ উঠলে আমরা যদি বলি যে আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, জাবিয়ান, আমাদের জাবিয়ানদের মধ্যে একটা আলাদা আজীবনের জন্মান্তরের একটা বন্ধন তৈরি হয়। তো তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তিনিও বলতেন, আরে আমিও তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, হ্যাঁ আমিও তো জাহাঙ্গীরনগরের সাবেক স্টুডেন্ট। কখনো কখনো এমন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর একসঙ্গে পরীক্ষা হয়েছে, তো জাহাঙ্গীরনগরে হলেও ভর্তি হলো, একদিন ক্লাস করলো, একদিন ক্লাস করেও তারপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিফট হয়েছে। তিনিও বলেছেন যে আমি তো জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, আমি জাহাঙ্গীরনগরে একদিন হলেও পড়েছি, একদিন হলেও হলে থেকেছি। আমাদের অনেক টিচার আমি পেয়েছি, প্রয়াত আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক নুর ইসলাম নাজেম, তিনি জাহাঙ্গীরনগরের টিচার ছিলেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিতে টিচার হয়েছেন। তিনি অনেক সময় বলতেন যে জাহাঙ্গীরনগর তো আমার প্রাণের ক্যাম্পাস। তো এই যে একদিনের